রাজনীতির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে শেখ হাসিনার, দেখুন তার কথাবার্তাগুলো হয়ে যায় বেশ আউটরেজাস এবং রেকলেস, বেপরোয়া এবং অত্যাচারী কথাবার্তা তিনি বলেন। শেখ মুজিব সাহেব সম্পর্কে অনেক সমালোচনা আছে। তার সবচেয়ে বড় সমালোচনা হচ্ছে তিনি ৭৫-এর ২৫শে জানুয়ারি একদলীয় বাকশাল সৃষ্টি করেছিলেন। এটা ছিল তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। এটা ছাড়া এটুকু আমাদের অস্বীকার করা যাবে না যে অবশ্যই স্বাধীনতা যুদ্ধে তারও কম বেশি অবদান ছিল। জয় দেখুন বাস্তবতা বুঝেন না। প্রথমত হচ্ছে তার গত কয়েকদিন থেকে ভারতের সাথে বিভিন্ন টিভি চ্যানেলের সাথে যে সাক্ষাৎকারগুলো তিনি দিয়ে যাচ্ছেন, আমার কাছে মনে হয়েছে তার রাজনৈতিক কোনো পরিপক্কতাই নেই। তিনি কি করে এটা বলেন যে ভারতকে বলেছি, ভারত এনে ভারতের খায় না বাঁচে দেশের মানুষ। গতকালকে 15 আগস্ট যে পুলিশ ছাড়া ছাত্রলীগ, আমরা যেটা এতদিন বলে আসছিলাম 15 বছর, যে পুলিশ ছাড়া ছাত্রলীগ 30 মিনিটও ঢাকা শহরে টিকতে পারবে না, তাদেরকে 30 মিনিটের মধ্যেই মানুষ নিয়ে বুড়িগঙ্গায় নিয়ে নৌকায় বাসে দিতে পারবে। সেটা কালকে প্রমাণিত। সজীব ওয়াজেদ জয় একের পর এক উস্কানি দিয়ে যাচ্ছেন এবং তিনি এটাও বলছেন শেষমেশ যে ভারতকে বলেছেন, ভারতের কাছে প্রত্যাশা করেছেন যেন 3 মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে। এটা ভারতের দায়িত্ব নয়। অবশ্য সজীব ওয়াজেদ জয়ের অনেকগুলা কথাবার্তায় আমার কাছে মনে হয় যে অরাজনৈতিক এবং তার রাজনৈতিক অপরিপক্কতার প্রকাশ বলে আমি অন্তত পক্ষে মনে করি। তার চেয়েও বড় যেটা ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে, শেখ হাসিনা ওয়াজেদের সাথে আপনারা দেখেছেন যে তার একজন নেতার একটা ভিডিও কল যেটা ভাইরাল হয়েছে, এবং বরগুনার সম্ভবত আরেকজন আওয়ামী লীগ সভাপতি বা সেক্রেটারির সাথে যে কথাটা, এমনকি সেই সেক্রেটারি বলছেন যে আপা আপনি ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরাও ঘাবড়ে যাই, এই ধরনের কথা বলেছেন। যাই হোক, এই দুইটি ভিডিওই মূলত কোটা বিরোধী ছাত্র সমাজ সহ এমনকি অন্তর্বর্তী সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে মূলত এই দুইটা ভিডিওর কারণে। মানে এবং শেখ হাসিনা ওয়াজেদ ওইখানে স্পষ্ট বলছেন, তিনি দুইটি কাজ করেছেন। এক, তিনি বলছেন যে তোমরা মিছিল নিয়ে সবাই ঢাকা শহরে আসবা এবং সবাই প্রিপারেশন নিয়ে আসবা যার যার মতো, যদি তোমাদের উপর আক্রমণ হয় তোমরা যেন সেটা প্রতিহত করতে পারো। তার মানে এখানে ক্লিয়ারলি তিনি আইন শৃঙ্খলার কে ব্যাহত হতে পারে এমন একটা নির্দেশ দিচ্ছেন, যেটা তিনি কখনোই করতে পারেন না। অন্ততপক্ষে তার এই পতনের পর তাদের কথাবার্তা বা তাদের কথা বলার ক্ষেত্রে শালীনতাটা আরেকটু বাড়া উচিত ছিল বলে আমি মনে করি। কিন্তু শেখ হাসিনা ওয়াজেদকে যদি তার এই কথার প্রেক্ষাপটে বলতেই হচ্ছে আমাকে, যেই লাউ সেই খদু, একটা কথা আছে না, সেই প্রবাদ অনুযায়ী বলতে হচ্ছে তিনি ক্ষমতা হারিয়েছেন কিন্তু তার কোনো ধরনের পরিবর্তন হয়নি তার কথাবার্তার মধ্যে। তার রাজনীতির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে শেখ হাসিনার, দেখুন তার কথাবার্তাগুলো হয়ে যায় বেশ আউটরেজাস এবং রেকলেস, বেপরোয়া এবং অত্যাচারী কথাবার্তা তিনি বলেন। এটি তার রাজনীতির সবচেয়ে বড় সমস্যা। শেখ হাসিনা ওয়াজেদকে কথা বলার ক্ষেত্রে আরো অনেক অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। তার কয়টা বলবো তার ব্যাপারে বলেন, তিনি প্রধানমন্ত্রী আরেকজন প্রধানমন্ত্রীকে ব্রিজ থেকে ফেলে দিচ্ছেন, এই যে ডক্টর ইউনূসকে পানিতে চুবানোর কথা বলছেন। আপনারা জানেন ডক্টর কামালকে তিনি গালফুলা কামাল বলে ব্যঙ্গ করেছেন। তিনি বেগম খালেদা জিয়ার জন্ম আসামের কোন জঙ্গলে হয়ে গেছে বলে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। তিনি মৌলানা মামুনুল হকের বৈধ স্ত্রীকে নিয়ে সংসদে দাঁড়িয়ে তাকে বিউটি পার্লারের কর্মী বানিয়ে ধরনের অবনক্সাস, আনএক্সেপ্টেবল, স্মেলি ল্যাঙ্গুয়েজে তিনি বক্তৃতা দিয়েছেন। তিনি বদরুদ্দোজা চৌধুরীকে বদ চৌধুরী বলেছেন। তিনি কুমিল্লা বিভাগ দিবেন না, নামার আগে কু আছে বলে তিনি দিবেন না, কুমিল্লার 1 কোটি মানুষকে তিনি অপমান করেছেন। তার অনেকগুলা কথাই আমার কাছে মনে হয় কি জানেন, যে একজন প্রধানমন্ত্রী সুলভ কথা নয় এটা। একজন প্রধানমন্ত্রীকে কথা বলার ক্ষেত্রে হ্যাজ টু টেক এক্সট্রা মেজার্স, হ্যাজ টু টেক এন এক্সট্রা প্রিকুয়েশন যখন তিনি কথা বলবেন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাথে। যাই হোক, তিনি ক্ষমতা হারিয়েও আমার কাছে মনে হয়েছে তার মন মানসিকতার বা কথাবার্তার আসলে পরিবর্তন হয়নি। ক্ষমতা হারানোর ইতিহাস তো আপনারা জানেন। তিনি যখন এই ঘোষণা দিলেন তখন বৈষম্য বিরোধী ছাত্র সমাজও ঘোষণা দিল তারা মাঠে থাকবে। শুধু যে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ তাও নয়, আমি দেখলাম যে বিএনপিও 14, 15, 16 এই 3 দিনই তারা কিন্তু কর্মসূচি দিয়েছে, আজকেও দিয়েছে, এবং বিএনপি বলেছে তারাও প্রত্যেক পার্টি অফিসের সামনে অবস্থান নেবে, এবং আমি দেখলাম যে সারা দেশেই বিএনপি মিছিল মিটিংও করেছে। এখন এইগুলা করতে গিয়ে তারা বৈষম্য বিরোধী ছাত্রজোট এখানে অবস্থান নিয়েছে, তবে সেখানে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেছে আমি এটা নিয়ে একটু কথা বলতে চাই। প্রথমত হচ্ছে তুমি অধম তাই বলেই আমি উত্তমকে মানুষ গ্রহণ করেছে,
মনে রাখতে হবে কোটা বিরোধী ছাত্র সমাজ তারা যদি মনে করে যে শুধুই তাদের ছাত্র আন্দোলন হয়েছে এখানে, কিন্তু তা নয়। শিক্ষক সমাজ নেমে এসেছে, শিল্পী সমাজ নেমে এসেছে, শ্রমজীবী মানুষ নেমে এসেছে, বিএনপি নেমে এসেছে, জামাত নেমে এসেছে, প্রত্যেকটি রাজনৈতিক দল এবং শ্রেণী পেশার চিকিৎসকরাও নেমে এসেছে রাস্তায়। সকলের সম্মিলিত অংশগ্রহণের ভিত্তিতেই কিন্তু মূলত এই সরকারের বিদায় হয়েছে। এখন শেখ মুজিব সাহেব সম্পর্কে অনেক সমালোচনা আছে। তার সবচেয়ে বড় সমালোচনা হচ্ছে তিনি ৭৫-এর ২৫শে জানুয়ারি একদলীয় বাকশাল সৃষ্টি করেছিলেন। এটা ছিল তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। এটা ছাড়া এটুকু আমাদের অস্বীকার করা যাবে না যে অবশ্যই স্বাধীনতা যুদ্ধে তারও কম বেশি অবদান ছিল, বা অবদান থাকুক বা না থাকুক সেই বিতর্কে যদি আমি এই আলোচনায় নাও যাই, যে কোনো মানুষের মৃত্যু বার্ষিকীতে তাকে স্মরণ করবে তার পরিবার বা তার অনুসারীরা, এটি খুব স্বাভাবিক। কিন্তু সমস্যাটা দেখা দিয়েছে, সংখ্যাটা দেখা দিয়েছিল শেখ হাসিনা যখন বলছিলেন আপনারা প্রিপারেশন নিয়ে আসবেন, সেই সংখ্যার থেকেই মূলত এই জায়গায় কোটা বিরোধী ছাত্র সমাজ ৩২ নম্বরের আশেপাশে গিয়ে অবস্থান নিয়েছে। অন্যথায় তারা কিন্তু অবস্থান নিত না বা নেওয়ার প্রয়োজনও ছিল না। এটা করতে গিয়ে মানুষের যে ক্ষোভ, দুই একজনকে আমরা দেখেছি কান ধরে উঠবস করানো হয়েছে। আমি এটার তীব্র নিন্দা জানাই। আমি সুস্পষ্টভাবে বলছি, ছাত্রলীগ এই কাজ করেছে আমরা দেখেছি গত ১৫ বছর। মানুষকে কান ধরে উঠবস করিয়েছে, মানুষের মোবাইল চেক করেছে, মানুষের মোবাইলে চেক করেছে এখানে জিয়াউর রহমানের, খালেদা জিয়ার, তারেক রহমানের ছবি আছে কিনা। এই ধরনের মানবতা বিরোধী, গণতন্ত্র বিরোধী, সমাজ বিরোধী কাজগুলা করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসী জঙ্গিরা। সরকার সেটাতে সমর্থন দিয়েছে এবং পুলিশের সহযোগিতায়। পুলিশের সহযোগিতায় আমি এই কারণেই বললাম, গতকালকে তারা যে তাদের মানে একজন এমপিও তো বাইর হয় নাই, তাদের এত সমর্থক থাকা সত্ত্বেও এগুলো এখন গেল কোথায়? তার মানে এটা প্রমাণিত হলো আরেকবার গতকালকে 15 আগস্ট যে পুলিশ ছাড়া ছাত্রলীগ, আমরা যেটা এতদিন বলে আসছিলাম 15 বছর, যে পুলিশ ছাড়া ছাত্রলীগ 30 মিনিটও ঢাকা শহরে টিকতে পারবে না। তাদেরকে 30 মিনিটের মধ্যেই মানুষ নিয়ে বুড়িগঙ্গায় নিয়ে নৌকায় বাসে দিতে পারবে। সেটা কালকে প্রমাণিত হয়েছে। কোথাও তারা বের হতে পারেনি। তার মানে এতদিন তাদের যে হাম্বি তাম্বি ছিল বা হুমকি দামকি ছিল, এটা কিন্তু আসলে কিছুই না। কারণ জনগণের ভালোবাসা এবং সমর্থন বিহীন যে রাজনীতি, সে রাজনীতির মধ্যে থাকে এক ধরনের ভয়, এক ধরনের সংখ্যা, এক ধরনের পাপাচার মনের মধ্যে কাজ করে। আজকে এত বড় একটি রাজনৈতিক দল, শেখ হাসিনা না হয় হেলিকপ্টারে পালিয়ে গেছেন, তার মন্ত্রিসভার সদস্যরা পালিয়ে গেছেন, ৩০০ জন এমপি কোথায়? তারা একটা এমপি আজকে রাজপথে নেই। অথচ এরাই রাষ্ট্রের কোটি কোটি টাকা আত্মসাৎ করে শেখ হাসিনা মজিদকে ভুল বুঝিয়ে হোক বা তার সমর্থনে হোক টাকা পাচার করেছে, বিদেশের মাটিতে বাড়ি গাড়ি কিনেছে। এই সালমান এফ রহমান প্রকাশ্যে দৌড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা একবার বিবেচনা করুন তো, এই সালমান এফ রহমান তার নির্বাচনী হলফনামায় লিখেছিল তার নিজের বাড়ি নেই, তার নিজের ঘুমানোর জায়গা নেই, তার নিজের গাড়ি নেই। ডু ইউ বিলিভ ইটস ট্রু? ডু ইউ বিলিভ ইট? অথচ নির্বাচন কমিশন তার নির্বাচনী হলফনামায় সম্পত্তির যে বিবরণ দিয়েছে সেটা আপনারা জানেন। কোম্পানি আইনের ব্যাপার, কোম্পানি আইনের ফাঁকফু করে তারা এগুলোর থেকে বের হয়ে আসে। আমি ওই আলোচনা যাচ্ছি না এখানে। কোম্পানি আইনে আমার নিজেরও এখানে প্রপার্টি আছে বা ইয়ে আছে, আমি এগুলো বুঝি কম বেশ সেটা। কিন্তু সালমান এফ রহমান যখন তার নির্বাচনী হলফনামায় লিখবে তার নিজের বাড়ি নেই, ঘুমানোর জায়গা নেই, এটা একটা হাস্যকর ব্যাপার না? কোথায় দুর্নীতি দমন কমিশন? কোথায় তারা? দেখলো না। কিন্তু এই সালমান এফ রহমানরাই সুবিধা নিয়েছে। কিন্তু যখনই শেখ হাসিনা ওয়াজেদ পালিয়ে গেলেন, তারা নিজেরাও আত্মরক্ষার্থে দেশ থেকে পালানোর জন্য রওনা দিয়ে দিল। যাই হোক, পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে হোক, যে সোর্সে সংবাদ পেয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে। এখন তাদেরকে গ্রেপ্তার করে এনে আইন যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করে, যে বিশেষ করে যে টাকাটা লুট হয়েছে, আমি বলবো সেই টাকাটা যেন রাষ্ট্রীয় কোষাগারে ফেরত নিয়ে আসা হয়। এক। দ্বিতীয়ত হচ্ছে, যাই হোক, এখন জয়ের কথা দিয়ে শুরু করেছিলাম। জয় এখন বাস্তবতা বুঝেন না। প্রথমত হচ্ছে তার গত কয়েকদিন থেকে ভারতের সাথে বিভিন্ন টিভি চ্যানেলের সাথে যে সাক্ষাৎকারগুলো তিনি দিয়ে যাচ্ছেন, আমার কাছে মনে হয়েছে তার রাজনৈতিক কোনো পরিপক্কতাই নেই। তিনি কি করে এটা বলেন যে ভারতকে বলেছি, ভারত এনে, ভারতের খায় না বাঁচে দেশের মানুষ, আমার দেশের মানুষ, আমার স্বাধীন দেশ আমরা বুঝি। সেই তল্পিবাহী মানে সরকারের মতো চলার দিন শেষ।
শাখাওয়াত হোসেন সাহেব একটা কথা বলেছেন, বিজিবিকে আপনার আর পিঠ দেখাবেন না। পিঠ কেন দেখাবো? আমার যা সামর্থ্য আছে, আমার সক্রিয়তা নিয়ে, আমার বৈশিষ্ট্য নিয়ে, আমার স্বাধীন চেতা মনোভাব নিয়ে আমি আমার দেশকে রক্ষা করব। এটাই তো একটা বর্ডার গার্ডের দায়িত্ব। দেখা যেত আমাদের মানুষকে হত্যা করা হয় আর তারা গিয়ে করে ফ্ল্যাগ মিটিং, লাশ গ্রহণ করার জন্য। এতটাই দুর্নতায় আমরা যাইনি। এখন কোথায় এই যে, হ্যাঁ, এই যে এগুলার পরে এখন দেখবেন ঠিকই ভারতীয় বিএসএফ বর্ডার গার্ড যারা আছে তারা ঠিকই দেখবেন নিজেদেরকে কন্ট্রোল করবে। এখন এই শেখ হাসিনার বঙ্গবন্ধুর প্রতি যে শ্রদ্ধার কথাটা আসছে মূলত 15ই আগস্টে, দেখুন কেন তার এই শোক দিবসের, প্রথমত হচ্ছে শোক দিবসটাই গ্রহণ করা গেল না কেন? বিকজ শেখ হাসিনার কার্যক্রমই শেখ মুজিবের প্রতি মানুষের অশ্রদ্ধা বাড়িয়ে দিয়েছে। এই কথাটাই বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব আজ থেকে প্রায় 7-8 বছর আগে বলেছিলেন যে মাননীয় নেত্রী, আপনার কর্মই আপনার বাবার প্রতি মানুষকে মানে বীতশ্রদ্ধ করে তুলছে, মানুষ শ্রদ্ধা করছে না। এবং সেটাই প্রমাণিত হলো। আজকে শ্রদ্ধা জানাতে পারলেন না এত বড় রাজনৈতিক দল, এত হাম্বি তাম্বি দেখালেন, 1000 কোটি টাকার বাজেট করে ফেললেন, কোথায় দাঁড়াতেই পারলেন না। তাহলে এই রাজনীতি কেন? এখন আওয়ামী লীগ যদি মনে করেন, এই একটু আগে আমি আপনার এখানে যখন কথা বলছেন, একজন আমার পরিচিত একজন আওয়ামী লীগের নেতা তিনি বলছেন তার ফেসবুক স্ট্যাটাসে, প্রস্তুতি না নিয়ে যুদ্ধে যাবেন না। পরিচিত আওয়ামী লীগের নেতা, আমার পরিচিত, আমার বন্ধু মানুষও। আমি এখন প্রশ্ন হচ্ছে, প্রস্তুতি নিয়ে আপনি যুদ্ধে আসবেন, প্রস্তুতি নেওয়ার মতো ক্ষমতা কি আপনার আছে? আপনার দাঁড়ানোর মতো ক্ষমতা আছে? আপনি জনগণের কাছে আপনার মুখ রক্ষা করেছেন গত 16 বছরে? একটু সংক্ষিপ্ত হতে হবে। হ্যাঁ, আমি শেষ করব। বটম লাইন এইটা বলেই যে শেখ হাসিনাবাদীদের কারণেই মূলত শেখ মুজিবের প্রতি মানুষের অশ্রদ্ধাটা বেড়েছে। এবং এটার থেকে ফিরে আসতে হলে আওয়ামী লীগকে, আগে শেখ হাসিনাও যদি দেশে ফেরত আসেন অবশ্যই তাকে এসে আইনের আওতায় আসতে হবে, আদালতের মুখোমুখি হতে হবে, তার বিচার হবে। যে আওয়ামী লীগের নেতাই হন না কেন, বিচারের পরেই সিদ্ধান্ত হবে তাদের রাজনীতি কোন পথে যাবে।